জি, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, যুক্ত আছি কলমাকান্দা লাইভ থেকে। আমি জহিরুল ইসলাম মামুন। আজ আমাদের সাথে দুজন অতিথি আছেন। ফয়সাল আহমেদ আমাদের ব্যবসায়ী মহল থেকে আছেন। উনি একজন সফল ব্যবসায়ী এবং সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র জনাব আমানুল্লাহ সাহেব। আমরা আপনাদের সকলকে কলমাকান্দা লাইভ থেকে স্বাগত জানিয়ে এবং আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন এবং দেখবেন সকলকেই আমাদের এই ধরনের প্রোগ্রামে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। পাশাপাশি অতিথিদেরকে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, দর্শক শ্রোতাদের আপনারা আপনাদের মতো করে প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব আপনাদের দেওয়া প্রশ্নগুলির উত্তর অতিথির কাছ থেকে নেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই ধরনের আজকে এই রাজনৈতিক পার্টে যে রাজনীতি নিয়ে আলোচনা, এই আলোচনার আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি। অতিথিদের কাছ থেকে যেটা আমরা জানতে চাবো সেটা হলো যে আসলে নির্বাচন নাকি সংস্কার, কোনটা কতটুকু গুরুত্ব এবং কোনটা বেশি প্রয়োজন, এই মর্মে আমি প্রথমত জানার চেষ্টা করবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব আমানুল্লাহ সাহেবের নিকট থেকে। আপনি যদি আমাদেরকে বিষয়টা সম্পর্কে অবগতি করতেন যে আসলে সংস্কার এবং নির্বাচন কোনটা কোন ওয়েতে কিভাবে করলে ভালো হয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক মন্ডলী সবাইকে আমার শুভেচ্ছা। আমি আমানুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তৃতীয় বর্ষে। সংস্কার এবং নির্বাচন দুইটা আলাদা করে দেখার বিষয় না। আমি মনে করি দুইটা একই ওয়েতে বা একই লাইনে চলে। আমি যদি গিয়ে নির্বাচন দিতে চাই, তো আমার কিছু কিছু জায়গায় দেশের এমনিতেই আমার সংস্কার করতে হবে। এই সংস্কারগুলো ব্যতীত আমরা নির্বাচনে যেতে পারবো না। এই সংস্কারগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, দেন আমাদেরকে নির্বাচনে যেতে হবে। আর এছাড়া যদি আমরা বর্তমান প্রেক্ষাপট দেখি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠন প্রক্রিয়া বা যে একটা পরিস্থিতিতে গঠিত হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখবো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার কোনো সাধারণ সরকারের মতো না, একটা আনইউজুয়াল পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে। সেক্ষেত্রে এই সরকারে কিন্তু আমরা যখন যে আমি নিজে এই আন্দোলনের খুব সামনে থেকে আন্দোলনে ছিলাম, সক্রিয় ছিলাম এবং আন্দোলন করেছি। সেই আন্দোলনের কিন্তু আমাদের প্রধান যে উদ্দেশ্য সেটা কখনোই নির্বাচন ছিল না। নির্বাচন কেন্দ্রিক এই আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল দেশ গঠনের লক্ষ্যে। প্রথমত আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করি। এটার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আন্দোলনটা গিয়ে অন্যদিকে মোড় নেয় এবং পরবর্তীতে যখন আমরা এক দফাতে যাই, আন্দোলনের যে মোড় নেওয়ার পরে এক দফাতে যাই, তখন কিন্তু আমাদের কখনোই উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য নির্বাচন ছিল না। ছিল একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত এবং যেখানে কি থাকবে না, ফেসিবাদ যে আবার নতুন করে ফেসিবাদ সৃষ্টি হতে পারে এরকম সকল ধরনের রাস্তাগুলো বন্ধ করা। আমরা সেই ওয়েতে যে বা সেই লক্ষ্যে আমরা আমাদের আন্দোলন করেছিলাম। এখন নতুন করে নির্বাচন বা নতুন করে রাজনৈতিক সরকার আসার আগে দেশে অবশ্যই কিছু কিছু জায়গায় সংস্কার আমাদের প্রয়োজন। ইতিমধ্যে যে 6টা কমিশন গঠন করা হয়েছে, সেক্ষেত্রে এই 6টা কমিশন যদি রিপোর্ট প্রদান করার পরে একটা ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক মহল এবং অন্যান্য যত মহল স্টেক হোল্ডার আছে সকলের সাথে একটা ঐক্যমতের ভিত্তিতে যতটুকু প্রয়োজন মনে করে সবার সাথে কথা বলে যতটুকু মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের করা প্রয়োজন, ততটুকু করার পরে নির্বাচনে যাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। জি, শুক্রিয়া যে আসলে আপনার কথার মাধ্যমে আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্যবহুল সহ পেয়েছি যে আসলে নির্বাচন এবং সংস্কার দুইটা সমহারে চলতে পারে এবং প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনটা জরুরি। জনাব ফয়সাল আহমেদ, আপনি যদি আমাদেরকে বিষয়টা সম্পর্কে আপনার দর্শকের জ্ঞাতার্থে আমাদেরকে অবগত করতেন যে আসলে সংস্কার এবং নির্বাচন কোনটা কোন ওয়েতে আগালে ভালো হয়। ধন্যবাদ। আমি ফয়সাল আহমেদ, একজন ব্যবসায়ী এবং রাজনীতি নিয়ে মাঝে মাঝে কিছু পড়াশোনা করি। আজকের যে আলোচনার বিষয়, আসলে এই মুহূর্তে আমাদের দেশে নির্বাচন এবং সংস্কার, এই দুইটা নিয়ে যে আমাদের যে টপিক, আমি মনে করি আমান ভাইয়ের সাথে আমি আলোচনার প্রথমেই একমত পোষণ করছি। ভাই যেটা বলছে যে নির্বাচন এবং সংস্কার দুইটাই চলতে পারে। এইখানে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ
একটা দীর্ঘ সময় বাংলাদেশের উপর দিয়ে যে একটা স্টিম রোলার চালিয়েছে, এই মুহূর্তে আমাদের দেশের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটা যদি আমরা এই এখন অন্তর্বর্তীকালীন সরকার বলি বা শেখ হাসিনার পতনের পরে যে সরকার গঠন হয়েছে সেটাই বলি, এই সরকারকে দিয়ে যদি আমরা পুরো বাংলাদেশটাকে রিপেয়ার করে আমরা নির্বাচন চাই, তাহলে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া চলে যাবে। এখানে বিভিন্ন ইস্যু আছে। ধরেন সবচেয়ে যে দেশি বিদেশি বিনিয়োগ আছে আমাদের দেশে, গার্মেন্টস সেক্টরের কিছু বিষয় আছে, তো এই আমদানি রপ্তানির ব্যাপার আছে। তো এখানে আমাদের, আমি মনে করি অতি গুরুত্বপূর্ণ কিছু সংস্কার খুব দ্রুত করে নির্বাচিত সরকারকে আমাদের দেশে পুনর্বহাল করতে হবে। ঠিক আছে। আর আমাদের দেশে যে দীর্ঘদিন আমান ভাই আন্দোলনের সামনে ছিল, যে সংস্কার জন্য যে কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল, বিএনপি এই আন্দোলন দীর্ঘদিন ধরে শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ পতন হয়েছে এবং বিএনপি এতে অগ্রভূমিকা পালন করেছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু এখন নির্বাচনটা, আমি যেটা মনে করি যে নির্বাচনটা অতি জরুরি। কারণ নির্বাচিত সরকার একটা দেশে না থাকলে সেই দেশটার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। ওই যে আমদানি রপ্তানিতে প্রবলেম হয়, বিদেশিদের সাথে সম্পর্ক রক্ষায় প্রবলেম হয়। কারণ দেখা গেছে গণতান্ত্রিক দেশগুলো একটা গণতান্ত্রিক সরকারের সাথে কমিউনিকেট করতে পছন্দ করে, কিন্তু একটা অনির্বাচিত সরকার, আমরা এইভাবে বলবো না, কিন্তু 5 আগস্টের পরে যে সরকার আমাদের দেশে গঠিত হয়েছে, সেই সরকার আমি মনে করি কিছু অতি গুরুত্বপূর্ণ সংস্কার দ্রুত করে নির্বাচনের যদি আয়োজন করে ফেলে, তাহলে আমি মনে করি যে একটা দেশটা একটা সুষ্ঠু পথে পরিচালিত হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তারপর নির্বাচিত সরকার এসে সংসদে কি কি সংস্কার নতুন করে করা যায়। রাজনৈতিক দলগুলা, এখন একটা দল এই মুহূর্তে আমাদের দেশে মোটামুটি বিতাড়িত বলা চলে, এটা তাদের পাপের ফল। কিন্তু বাকি যে দলগুলো আছে, ওদের সবার সাথে পরামর্শের মাধ্যমে সংসদে বসে সিদ্ধান্ত হবে আমাদের দেশে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন। তো আমি মনে করি নির্বাচনটাই অতি জরুরি। সংস্কারটা ধীর প্রক্রিয়া, এটা হুট করে করার বিষয় না, কারণ আমাদের দেশের এখন এটা স্থিতিশীল অবস্থায় নাই। যেহেতু এটা হুট করে করা যাবে না, খুব দ্রুত করা যাবে না, আগে একটা নির্বাচিত সরকার এনে সংস্কারটা চলতে পারে। তবে হ্যাঁ, অতি অতি গুরুত্বপূর্ণ কিছু সংস্কার, যেমন আপনার ধরেন যে গুম খুনের কিছু বিষয় আছে, প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা আছে, এই যে এই বিষয়গুলো সংস্কারটা দ্রুত করে একটা সুষ্ঠু নির্বাচন, আমরা আর আওয়ামী লীগ আমলের এই সেই রাতের ভোট আর দেখতে চাই না। তো এই ব্যাপারে সংস্কার প্রয়োজন আছে। আমরা এখন আর এই একজন মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে ভোট দেওয়ার যে একটা প্রক্রিয়া ছিল আমাদের দেশে এত বছর, সেইটা আমরা দেখতে চাই না। তো এই জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন। এই সংস্কার গুলাকে, নির্বাচনটা করার জন্য যে সংস্কারটা প্রয়োজন, সেটা দ্রুত করে দেশে একটা নির্বাচিত সরকার আনার পর সংসদে বসে সিদ্ধান্ত হবে আমাদের দেশে আর কি কি সংস্কার প্রয়োজন। সেটা সব দলের এমপিরা থাকবে সংসদে, সব দলের এমপি মন্ত্রীরা থাকবে, সবার ডিসিশনে সিদ্ধান্ত আসবে আমরা কি ধরনের সংস্কার চাই। কিন্তু এইভাবে এখন আমি মনে করি যে পুরা সংস্কার করে নির্বাচন, আমি মনে করি না। জনাব ফয়সাল আহমেদ, আপনি ব্যবসায়ী দিকটা তুলে ধরেছেন। আপনি যদি আরেকটা বিষয় খেয়াল করতেন, যে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে এখন এই মুহূর্তে সময়টা অতিবাহিত করতেছে। এখানে বিএনপি আছে, জামাতে ইসলাম আছে, এবং ধর্মীয় অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের জায়গা দখল করে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে রাজনৈতিক দলগুলির জন্য আরেকটু সময় নেওয়ার প্রয়োজন আছে, এবং সেটা সংস্কার তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার করবেন, পাশাপাশি আরেকটা রাজনৈতিক দলের যে মাঠ গুছানো কিংবা তাদের পরিধিতে তাদেরকে একটু সজাগ করে নিজেদের প্ল্যাটফর্মটা গুছানো, এই জন্য সময়ের প্রয়োজন আছে, এটা কি আপনি মনে করেন? স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দীর্ঘ একটা সময় আমাদের দেশে একটা অরাজকতা চালিয়ে গেছে, এবং যে রাজনৈতিক দলগুলোর নাম আপনি বললেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বলেন, এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক গণতন্ত্র চর্চা করে যে রাজনৈতিক দলগুলা, এই দলগুলা আমি মনে করি না তাদের পুনর্গঠনের দরকার আছে। তাদের সময় নিতে হবে বলে আমি মনে করি না। এরা অলরেডি মানে গুছানো আমি মনে করি। কারণ এইরকম একটা হাসিনার মতো এরকম একটা আওয়ামী লীগ সরকার যেটা ছিল, স্বৈরাচার সরকার, এরকম একটা সরকারকে পতন ঘটানোর জন্য সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল আগেও। ঠিক আছে, ঐক্যবদ্ধ ছিল। ঐক্যবদ্ধ না থাকলে ছাত্র আন্দোলনের মাধ্যমে তার পতন হয়েছে, কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু ভাই দীর্ঘদিন ধরে চলে আসছে।
ওরা যদি অর্গানাইজড না থাকতো, সুশৃঙ্খল অবস্থায় না থাকতো, এই আন্দোলন দীর্ঘদিন ধরে তারা এত মামলা হামলা নির্যাতন সহ্য করে টিকে থাকতে পারতো না। নির্বাচনের জন্য আমি মনে করি না যে তাদেরকে আরো দীর্ঘ একটা সময় দিতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে সংস্কার। আমার প্রস্তাব হচ্ছে নির্বাচিত সরকার এসে সংসদে বিরোধী দল এবং সরকারি দল মিলে দেশে সংস্কার কি প্রয়োজন সেটা ওরা সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে দেশের যে সরকার আছে জি তাদের নির্বাচনের জন্য যেটা দরকার এতটুকু করে দিবে। আমার জি জি আমার জি প্রস্তাব সেটা। জি জি ধন্যবাদ, অনেক সুন্দর গঠনমূলক বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ রাখবো, আমাদের যারা আলোচক আছেন তাদের প্রতি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের প্রশ্নগুলি কমেন্টে এসে জানাতে পারেন, এবং আপনারা আপনাদের প্রশ্নের আলোকে যাকে প্রশ্ন করবেন, যদি কারো কাছে প্রশ্ন থাকে স্পেসিফিক বলবে, আমরা ওনার কাছে এই প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমি জনাব আমানুল্লাহ সাহেবের নিকট জানতে চাবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের একটা বিশাল পরিধি, ছাত্রদের একটা অন্যতম একটা স্বপ্নের জায়গা। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র জনতা, মানে ছাত্রদের যে একটা চিন্তা ভাবনা, এই সংস্কার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেকটাই বেশি আমাদের কাছে যেটা মনে হচ্ছে। তো আসলে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে আগ্রহ হলো যে আসলে নির্বাচনটা খুব সহসা অতি দ্রুত সংস্কারের মাধ্যমে হোক। এটা নিয়ে ছাত্রদের ভাবনার জায়গাটা কি, এটা যদি আপনি একটু আমাদেরকে স্পষ্ট করতেন। ফয়সাল ভাইয়ের কথাগুলো শুনছিলাম খুব মনোযোগ দিয়ে, ভাই অনেক কিছু তুলে ধরলেন। তবে এখানে কিছু কথা না বললেই না ভাই, সেগুলো হচ্ছে ভাই আমরা ছাত্ররা তো, ওনারা তো যে বিএনপির কথা যদি বলি বা অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী শাসনের সময় দীর্ঘদিন তারা নির্যাতিত হয়েছে এবং বারবার আন্দোলন করেছে। তাদের আন্দোলনটা যখন ছিল বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী সময়গুলোতে, তখন কিন্তু আমরা জনমনে বা সাধারণ মানুষের পক্ষ থেকে এরকম সাড়া তারা পায় নাই। যদি পেত তাহলে কিন্তু এই যে আন্দোলনটা বা গণ অভ্যুত্থান সেটা নির্বাচনের আগেই হতে পারতো, কিন্তু হয়নি। সেটা হয়েছে কি ছাত্রদের একটা আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্রদের যে আমরা বা যারা সাধারণ শিক্ষার্থী, আপনি যেটা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের চিন্তা ভাবনা একটা সুন্দর দেশ গড়ার চিন্তা ভাবনা। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে নেই এবং রাজনীতিতে জড়ানো রকম ভাবে আমার ইচ্ছাও নেই, কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে চাই সুন্দর একটা বাংলাদেশ। আর সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই সরকারে বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা হচ্ছে গিয়ে হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, এই সরকারকে কিছু কাজ করা অবশ্যই তাদের করতে হবে। আমরা যদি যে ভাই বলতেছিলেন যে রাজনৈতিক সরকার এসে যে আপনার সংস্কারগুলো করবে, আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি রাজনৈতিক দলগুলো সবসময় সংস্কার বলেন আর যত কিছুই বলেন সবকিছু নিজেদের ফেভারে করে, নিজেদের দলের ফেভারে অথবা নিজেদের ব্যক্তি উন্নয়নের ব্যাপারে। আমরা তো 15 বছর ধরেই দেখতেছি উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু এই সরকার ক্ষমতায় থেকে যাওয়ার পরে দেখলাম উন্নয়ন আওয়ামী নেতাদের কোটি কোটি লাখ লাখ টাকা দেশ থেকে পাচার করছে, কোটি কোটি সম্পদ টাকা মালিক, এই জিনিসগুলো আমরা দেখতে পাইছি। কিন্তু আমরা কিছু কিছু জায়গায় সংস্কারটা কিছু কিছু বলতে আপনার যদি বলতে চাই, আপনার নির্বাচন কমিশনার বলতেছে যে নির্বাচন কমিশনে ভালো একটা সংস্কার প্রয়োজন। আপনার হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর পুলিশ, অন্যান্য এই জায়গাগুলোতে সংস্কার খুবই জরুরি। এগুলো যে আপনি সংস্কার যদি না করতে পারি, আমরা সংবিধানের কথা বলি, এগুলো যদি আমরা সংস্কার না করি সেক্ষেত্রে কি তৈরি হবে? আবার নতুন করে যে সরকার আসবে তারা আবার সেই ফেসিবাদের সৃষ্টিটা আবার তারা করবে। সবসময় একটা রাজনৈতিক দল সবসময় চাইবে তারা ক্ষমতায় থাকুক। সেক্ষেত্রে আমি সরি আপনার কোশ্চেন থেকে আমি কিছুটা বের হয়ে গেছি। আপনি যেটা বলতেছিলেন যে শিক্ষার্থীদের পক্ষ থেকে, শিক্ষার্থীরা চাই সুন্দর একটা বাংলাদেশ, আর সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় কিছু সংস্কার জরুরি, এই জন্য তারা সংস্কারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা মনে করে এই সরকার কোন রাজনৈতিক সরকার না, এই সরকার আর কখনো ক্ষমতায় আসবে না, তাদের অন্যান্য কোনো স্বার্থ নেই, তাদের হচ্ছে কি দেশের স্বার্থে কিছু সংস্কার জরুরি, আর সেই সংস্কারগুলো যাতে তারা করে যায়, এটা হচ্ছে শিক্ষার্থীদের চাওয়া। জি, বুঝতে পেরেছি বিষয়টা। আমি আরেকটু তথ্য নিয়ে আমি ফয়সাল সাহেবের কাছে যাব। আপনি সংস্কার কেন্দ্রিক যে বিষয়গুলি বলার পর আপনি যে তথ্যটা দিয়েছেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটে এই রাজনৈতিক যে সরকার চলমান তারা আর আসবে না সামনে বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি যে ছাত্র অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে পারে এবং সেটা
মাঠে আসবে, এরকম একটা বিবৃতি আমরা ইতিপূর্বে দেখেছি। তো এটা যদি হয় তাহলে অন্য রাজনৈতিক দলগুলি কেন ভাববে না যে তারা এই সময়ের সুযোগ নিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করে পরবর্তীতে তারা নির্বাচন দিতে চাচ্ছে? এটাও বর্তমান সরকারের একটা অতি চালাকি, এটা কেন মনে করবেন? ভাই আপনি খুব ভালো কথা বলছেন। আচ্ছা গিয়ে এখন বর্তমান সরকারে যারা আছে তারা তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কটা দুটা ভিন্ন ইস্যু। এরকম না যেটা হচ্ছে যে আওয়ামী সরকার আর ছাত্রলীগ, আওয়ামী সরকার আর ছাত্রলীগের সাথে কিন্তু একটা আপনার ওইরকম সম্পর্কই ছিল, নিজেদের সরকার, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে না যেটা তাদের নিজেদের সরকার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ যারা আছে তারা যদি মনে করে যে তারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসবে, এটা তাদের বিষয়। কিন্তু বর্তমান যারা আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা তো আর নতুন করে কোন রাজনৈতিক দলে যাচ্ছে না। আর আমি যে কথাটা আবার স্পষ্ট করতেছি ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার দুইটা সম্পূর্ণ ভিন্ন, এক না। ভিন্ন। জি জি, ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ। আপনার কাছে প্রশ্ন হলো, আপনি শুনেছেন যে আসলে আমানুল্লাহ ভাই যথেষ্ট বুদ্ধিভিত্তিক ভাবে আপনার আলোচনার একটা ব্যাখ্যা দিয়েছেন, আশা করি আপনি বুঝেছেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আসলে অন্য বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক প্রস্তাবনা দিচ্ছেন কিংবা দ্রুত চাচ্ছেন, তারা কি ভয় পাচ্ছেন যে নতুন একটা জি ভাই, আপনার কথা স্পষ্ট হচ্ছে না, মানে একটা আমি বলতে চাচ্ছি যে এখন স্পষ্ট আছে? আপনি যখন কথা বলছেন তখন সাউন্ড হচ্ছে, আপনি বলেন, অসুবিধা নেই। জি, আমি বলতে চাচ্ছি হলো যে নতুন রাজনৈতিক দলগুলি আসবে, এই জন্যই কি তাহলে অন্য যে রাজনৈতিক গুলো নির্বাচন চাচ্ছে দ্রুত, তাদের বেশি আগ্রহ, নাকি যে প্রয়োজনের জন্য আগ্রহ, কোনটা? আপনার প্রশ্নটা আবার একটু করেন, লাস্টের প্রশ্নটা। বলতে চাচ্ছি যে আমার কথা হলো যে নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা ঘোষণা করছেন, নতুন রাজনৈতিক দলের আসতে পারে, এই জন্যই কি অন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনের জন্য আগ্রহ বেশি, এটা কি? না, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি রাজনীতিতে আসে, তারাও তো, আমরা বিশ্বাস করি যেহেতু একটা স্বৈরাচার সরকারের পতন ওদের হাত ধরে আসছে, আমরা বিশ্বাস করি তারা গণতন্ত্রের চর্চাই করবে। এখানে যে রাজনৈতিক দলগুলো আছে সবাই গণতন্ত্রে বিশ্বাসী, এই জন্য তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। এখানে আমান ভাই যেটা বললো যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই, তাহলে ভাই ওরা ওই ক্যাবিনেটে ঢুকলো কি করে? আসিফ নাহিদ কাদের এজেন্ট বাস্তবায়ন করবে? তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই তো তারা উপদেষ্টা হয়েছে। এটা তো, এখানে তো এটা স্কিপ করার সুযোগ নাই। তাছাড়া তারা রাজনৈতিক দল গঠন করবে এটা মোটামুটি ক্লিয়ারের মতোই। তারা স্বাভাবিক, তরুণদের হাতে দেশ থাকলে আমি মনে করি দেশ ভালো চলবে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমান ভাই যেটা বললো ঢালাও ভাবে যে রাজনৈতিক দলগুলা লুটপাট করে, ঠিক আছে, একটা প্র্যাকটিস আছে আমাদের দেশে, কিন্তু আপনি যদি কারো উপরই আস্থা না রাখেন, বিশ্বাস না রাখেন, শুধু আপনি আপনাকেই মনে করেন যে আমার দ্বারাই সব হবে আর কারোর দ্বারা হবে না, এটা তো ঠিক না। যেহেতু রাজনৈতিক দল সবাই গণতন্ত্র চর্চা করতেছে এখানে, তাহলে আমাদের, আমরা যেটা নিয়ে কথা বলতেছি যে নির্বাচন নাকি সংস্কার, ঠিক আছে, তো সংস্কার আপনি এটা যে কোনো সময় করতে পারেন। আমি আমি বলতেছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠা হওয়ার পর তারপর সংসদে বসে বিরোধী দল এবং সরকারি দল মিলে দেশে সংস্কার কাজটা চালিয়ে যাবে। আর সেই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য যে সংস্কারটা দরকার, এইটা তারা করে দিয়ে যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকারের উপর ডিপেন্ড করে আপনি সারা বাংলাদেশকে চেঞ্জ করে ফেলবেন, এটা সম্ভব না এই মুহূর্তে। কারণ দীর্ঘদিনের যে একটা প্রক্রিয়া আমাদের দেশে যেভাবে দেশটাকে নষ্ট করা হয়েছে গোড়া থেকে, এইটা ভাই একজন অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আপনি কোনোভাবেই এই দেশে আপনি সংস্কার পুরাটা করে ফেলবেন এটা বিশ্বাস করা যাবে না। আপনাকে নির্বাচিত সরকার লাগবে। ধন্যবাদ। আসলে এক ভাই পাবেল আহমেদ লিখেছেন, আসলে মাছের জন্য পানি যেমন দরকার, ভালো নির্বাচনের জন্য তেমন সংস্কার তেমনই ভাবে দরকার। ধন্যবাদ ভাই পাবেল আহমেদকে। আরো যদি কোনো দর্শক শ্রোতা আপনাদের কারো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের যারা অংশগ্রহণকারী ডেলিগেট আছেন তাদের কাছে আমরা তা তুলে ধরবো।
তো আমরা আজকের এই অতিথিদের মাঝে জনাব আমানুল্লাহ ভাই, আপনার এটা শেষবারের মতো আপনার সময় দেয়া। আপনি যদি আপনার সংক্ষিপ্ত ভাবে আপনি তুলে ধরতেন যে ফয়সাল সাহেব যে বিষয়টা তুলে ধরেছেন যে আসলে সংস্কার চলবে, সংস্কার কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সংস্কারের মানসিকতা নিয়ে এই মুহূর্তে কমিটিতে দুজন প্রতিনিধি আছেন তাদের ছাত্রদের পক্ষে, যেটা আপনি আসলে বলেন নাই। তো এই মর্মে এই সংস্কার প্রয়োজনের মাধ্যমেই কিভাবে নির্বাচনটা আসতে পারে, এই মর্মে আপনার মতামতটা যদি আরেকটু স্পষ্ট করতেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ফয়সাল ভাই যেটা বললো যে আসিফ ভাই বা নাহিদ ভাইকে নিয়ে হচ্ছে গিয়ে সরকার গঠন হওয়ার সময় ছাত্রদের প্রতিনিধি হিসেবে দুইজন ছিল, বাকি যে উপদেষ্টারা আছে তারা কেউই হচ্ছে যে ছাত্রদের মধ্যে না। কিন্তু এই সরকার ছাত্রদের স্পিরিটটা বা এই আন্দোলনের স্পিরিটটাকে ধারণ করতে পারে বা এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা ওই পথে থাকে, সেই জন্য ছাত্রদের পক্ষ থেকে দুজন উপদেষ্টা ছিল। বাকি যারা আছে তারা সরকারের মধ্যে নাই। এখন বর্তমানে যদি আমি চিন্তা করি, আসিফ ভাই নাহিদ ভাইয়ের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হচ্ছে কি সম্পর্ক থাকলে সেটা বাইরে, সরকারের বাইরে, সরকারের মধ্যে না। আমি যেটা বলতে চাচ্ছি ভাই, সরকারের মধ্যে তাদের দুজন অন্তর্ভুক্তি ছাত্রদের প্রতিনিধি হিসেবে, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিনিধি করার জন্য না, আমাদের যে আন্দোলনের স্পিরিটটা সেটাকে ধরে রাখার জন্য তারা দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ফয়সাল ভাই হয়তো ভালোভাবে বুঝতে পারে নাই যে ঢালাওভাবে লুটপাট। আমি কখনো এটা বলি না যে সংস্কার চলতেই থাকবে আজীবন বা সারা জীবনই এই অন্তর্বর্তীকালীন সরকারই থাকবে, এরকম কিছু না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা আপনি যদি বলেন 2 বছর 5 বছর 10 বছর তাও শেষ হবে না, সংস্কার করাই যাবে, সংস্কারের শেষ নেই। কিন্তু আমি বা আমার জায়গা থেকে আমি বলতে চাচ্ছি ওই সংস্কারগুলো করা জরুরি, যেগুলো করলে নতুন করে আওয়ামী সরকারের মতো কেউ এসে স্বৈরাচার হতে পারবে না, ওইভাবে লুটপাট করতে পারবে না, নিজেদের যা খুশি তাই করতে পারবে না। আমাদের হচ্ছে যে যেসব প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত ওইগুলোর মতো চলবে। বিচার ব্যবস্থার মতো বিচার বিভাগের মতো চলবে, ওইখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না বা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকবে না। প্রত্যেকটা তাদের নিজস্ব গতিতে চলবে, বা একটা দেশের যে প্রত্যেকটা স্তম্ভ আছে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র থাকবে। আর ওইগুলো করার জন্য যে যে সংস্কারগুলো প্রয়োজন, এই সংস্কারগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাবে। আমি আমার জায়গা থেকে এতটুকু বলেছি। জি জি জি, ধন্যবাদ। আসলে আমি বলছি আরেকটু যদি বলতে চাই ভাই, অনেক সংস্কার আছে, আর সবগুলো সংস্কার তো হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে ফেসিবাদ ব্যবস্থা বন্ধ, অথবা হচ্ছে যে আপনার প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আলাদাভাবে রূপ দেওয়া, এগুলো হচ্ছে যদি কোন রাজনৈতিক সরকার এসে করে, সেক্ষেত্রে তারা চাইবে সবসময় নিজেদের ফেভারে করার জন্য। কিন্তু আমরা শিক্ষার্থীরা বলতে চাচ্ছিলাম যে এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক দল না, তা এই সরকার জনগণের স্বার্থে এই যদি আমাদের এই সংস্কারগুলো করে যায়, তাহলে নতুন করে কোনো রাজনৈতিক সরকার যাতে এসে আবার আগের মতো স্বৈরাচার না হতে পারে। এতটুকু আমি বলতে চেয়েছিলাম, হয়তো ফয়সাল ভাই ঠিকঠাক মতো বুঝতে পারে নাই। জি, ধন্যবাদ। আমাদের এক দর্শক লিখেছেন যে আসলে 5 মাসের মধ্যে তারা দেশে কি সংস্কার করেছেন, নির্বাচন প্রসঙ্গে কথা বললেই মাথা ব্যথা। আসলে দর্শকের প্রশ্নটা কাউকে স্পেসিফিক না, জনাব ফয়সাল সাহেবের কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এখানে দেখেন আমাদের আমানুল্লাহ ভাই যে বিষয়টা তুলে ধরেছেন যে আসলে তারাও সংস্কারের পক্ষে কিংবা নির্বাচনের পক্ষে, বাট নির্বাচন প্রক্রিয়াটা কেন সংস্কারের পর হবে না, এবং এটার জন্য আসলে এত তড়িঘড়ি না করে কেন সরকারকে বর্তমান রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না, এটা তো আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, করতেই হবে। এবং এই সরকারের দ্বারা কিছু সংস্কার যেটা জরুরি সংস্কার, এটা করা পর্যন্ত কেন এই মুহূর্তের বর্তমান সরকার রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না, এই মর্মে আপনার বক্তব্য? আমি প্রথমেই আমান ভাই যে কথাটা বলছে যে তারা এমন একটা সংস্কার চায় যারা দেশে আর অতীতের মতো লুটপাট রাহাজানি করতে দিবে না, এরকম একটা সরকার তারা মানে চায়, এমন একটা সংস্কারও তারা করে যেতে চায়। আমি আমান ভাইয়ের সাথে শতভাগ একমত যে এমন একটা প্রক্রিয়াই হোক, কিন্তু সেটা হইতে হবে দেশের জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার দ্বারা। এই সংস্কারটা আপনাকে করতে হবে। আপনি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমার দেশে একটা সংকট আসছে বিধায় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, জনগণের দ্বারা মানে নির্বাচিত না। কিন্তু
গণতন্ত্রের প্রথম শর্তই তো হচ্ছে যে জনগণের মতামত নিতে হবে। তা আমি জনগণের মতামত নিয়ে মানে নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করে সেই নির্বাচিত সরকার যা যা সংস্কার প্রয়োজন, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা ঘোষণা করেছে। কিন্তু ফয়সাল সাহেব, আপনি একটা কথা খেয়াল করতে হবে। ফয়সাল সাহেব, আপনি কিন্তু আমাদের আমানুল্লাহ ভাই বলেছেন যে আসলে বাংলাদেশে প্রেক্ষাপট এমন হয়েছে যে আসলে যেই সংস্কার করতে চায় রাজনৈতিক দল, সেই তার ফেভারে পরিবর্তন করার চেষ্টা করে। তাহলে কি মানে আমরা কোন একটা মানে যদি রাজনৈতিক দলকে শুধুমাত্র সংস্কারের জন্য তাহলে সুযোগ তো দিব? অন্তর্বর্তীকালীন সরকারে তো আমার ভাইয়ের প্রতিনিধিরাই আছে, যে দুইজন উপদেষ্টা আছে তো আমান ভাইয়ের প্রতিনিধি। এটা কিন্তু আমান ভাই এটা কিন্তু বলেছেন যে আসলে তারা জাস্ট মানে ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, এখানে কোনো রাজনৈতিক দলের জন্য এখানে না, ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল ভাবার সুযোগ নাই। যেহেতু তারা রাজনৈতিক দল না, সুতরাং তারা প্রতিনিধিত্ব করতেছে। কিন্তু এখানে আপনি বিশেষ করে একটা রাজনৈতিক দলকে কেন সংস্কারের হাতে তুলে দিবেন, যেটা সবাই ইচ্ছা করলে সকল রাজনৈতিক দল এখন যেটা সুযোগ আছে, মানে এখন সুযোগ আছে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে সংস্কার করা, সেটা আপনি অতি দ্রুত নির্বাচন দিয়ে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের সংস্কার করতে হবে, এমনটা কেন? ফয়সাল ভাই মিউট করা। ওকে ওকে। যে যদি আপনি সব দলের অংশগ্রহণে আপনি সংস্কারটাই চান, ঠিক আছে, তাহলে তো এটা আপনার জনগণের ভোটের কি কোনো দরকার নাই? আমি চাচ্ছি আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে সংস্কার করবে, তো দেশের জনগণ ভোটের মধ্যে রাখেন। আসলে জনগণের ম্যান্ডেটের কারণে কিন্তু বিপ্লব হয়েছে। জনগণের ইচ্ছাই কিন্তু বিপ্লব হয়েছে। একটা বিপ্লবের পরে সংস্কারটা খুবই জরুরি। মানে এই বিপ্লবটাকে আপনি তাহলে কিভাবে দেখছেন? বিপ্লবটা তো জনগণের ইচ্ছাই হয়েছে। আমার কথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারটা প্রয়োজন, অতি গুরুত্বপূর্ণ সংস্কারগুলা এই অন্তর্বর্তীকালীন সরকার করে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করে একটা নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্বটা দিয়ে দেওয়াই আমি মনে করি উত্তম। জি জি, এটা আসলে জনগণেরও প্রত্যাশা, এটা আমানুল্লাহ ভাইও বলেছেন যে এটাই চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমানুল্লাহ ভাই কিছু কথা এমন ভাই একটা কথা বলছে যে এই সংস্কার 5-10 বছরে ওই সংস্কার শেষ হবে না, এটা চলমান প্রক্রিয়া। যেহেতু এটা চলমান প্রক্রিয়া, সেই ক্ষেত্রে এটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেওয়া ভালো বলে আমি মনে করি। ভাই একেবারে কথা থেকে বোঝা যাচ্ছে আমরা আন্দোলন সব করছি শুধুমাত্র নির্বাচনের জন্য ভাই। নির্বাচনের যদি আন্দোলন হতো ভাই, সেটা অনেক আগেই হওয়ার ছিল, কারণ বিগত 3টা নির্বাচনে উল্টাপাল্টা ভাবে নির্বাচন হয়েছে। তখন সাধারণ মানুষজন ভাই আন্দোলন করেন নাই। অবশ্যই অবশ্যই আমি নিজে গণতন্ত্র বিশ্বাসী, অবশ্যই গণতন্ত্রের জন্য আপনি এখনো বুঝতে পারেন নাই আমার কথাটা, মনে হয় আপনি এখনো বুঝতে পারেন নাই যে আমি বলছি যে ফেসিবাদ সৃষ্টি হতে পারে এরকম প্রত্যেকটা রাস্তা এই অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়ে যাবে, জাস্ট এতটুকু। আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর কিভাবে এত আস্থা রাখতেছেন? আপনি তাকে কি 10 বছর সময় দিবেন, 5 বছর সময় দিবেন? ইতিমধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য দিয়েছেন যে 2025-এর শেষে অথবা 2026-এর মাঝামাঝি সময়ের মধ্যে উনি নির্বাচন দিবে। এতটুকু সময় আমার মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড টাইম, এটাতে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কোনো দ্বিমত নাই। যেহেতু এরকম একটা সময় দিয়েছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা একজন নূর মোহাম্মদ সাহেব কমেন্ট করেছেন, আমরা একজন নির্বাচিত সরকার দেখতে চাই, আর সেটাই আমাদের জন্য প্রত্যাশা। আমরা এই কথাই শেষ করতে চাই। আমরা আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ লগ্নে চলে এসেছি। দুইজন অতিথিকে আমরা কলমাকান্দা লাইভের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দিয়ে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার মতো সুযোগ দিয়েছেন। পাশাপাশি যারা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনেকেই, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পেলে আমরা এই ধরনের প্রোগ্রাম আরো নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যারা আমাদের এই ধরনের প্রোগ্রামে অতিথি হতে চান, আপনারা আমাদের মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে অতিথি করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কোনো এক সময় কোনো এক এই ধরনের রাজনৈতিক আড্ডায়। আজ এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Determinadas,